ওকে, সো আমরা ফার্স্টে স্টেলার রেভলিউশনের যে পিডিএফটা দিলাম, হ্যাঁ, এই পিডিএফটা প্রথমে আমরা গো থ্রু করব। এটা পিডিএফটা অলরেডি তোমাদের নিজেদের রিডিং পড়লে বুঝতে পারা উচিত, বিকজ তোমাদেরকে যে লেকচার ভিডিওস গুলি দেওয়া হয়েছে না ও লেভেল স্যার, ও হ্যাভেন, সো ওই লেকচার ভিডিওস গুলি দেখলে পরে এগুলি বুঝা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট স্টিল উই উইল বি গোয়িং থ্রু দ্য পয়েন্টস লাইন বাই লাইন এন্ড ব্যাপারগুলি এক্সপ্লেন করব, যেন তোমাদের মাথায় একদম পুরো সেট হয়ে যায় যে হাউ দ্য স্টেলার রেভলিউশন অ্যাকচুয়ালি ওয়ার্ক। যে ফার্স্টে আমাদের একটা স্টারের ফরমেশনটা কিভাবে শুরু হয়, ঠিক আছে, দেন স্টারের লাইফ সাইকেলটা কিভাবে কন্টিনিউ হইতে থাকে এন্ড এভরিথিং, সবকিছু যত পড়তে থাকবা যে পিডিএফটা, তখন দেখবা যে আমরা লেকচার ভিডিওতে যে গল্পগুলো বলছিলাম ওই জিনিসগুলো এখানের মধ্যে আবার বলা আছে একদম সিকোয়েন্সিয়ালি। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা ফলো করলে পরে হোপফুলি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন এইখানে প্রথমে যে ডায়াগ্রামটা দেখানো, এই ডায়াগ্রামটা কিসের? দিস ইজ কল্ড হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম। ওকে, এটা হলো হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম। এই হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রামের মধ্যে আমাদের কি করা হয়, অনেকগুলা জিনিস এমন রিপ্রেজেন্ট করা যায়। আমরা লুমিনোসিটি নতুন যে টার্মটা শিখছি, আর নতুন যে জিনিসটা কি শিখছি, ফর্মুলাও শিখছি, তাই না? যে লুমিনোসিটি জিনিসটার ফর্মুলা কি, আমরা এটা লেকচারে কভার করছি। লুমিনোসিটি ইজ দ্য পাওয়ার অফ আ স্টার, দিস ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু সারফেস এরিয়া এ। ঠিক আছে, তো লুমিনোসিটি হলো ব্যাপারটা এরকম। এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচার এন্ড দ্য সারফেস এরিয়া অফ আ স্টার। ওকে, তো আমরা এখানের মধ্যে দেখবো যে পরে পুরো এক্সপ্লেনেশনটা পড়ার পর দেন আমরা এরকম দেখবো যে টেম্পারেচার এন্ড সারফেস এরিয়া অফ দ্য স্টার কিভাবে আমরা তাদেরকে রিলেট করতে পারি লুমিনোসিটির সাথে। ওকে, সো তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ডিসকাশন হবে। তো ফার্স্টে আমরা এই জিনিসটা ওয়ান বাই ওয়ান পড়ে যাইতে থাকি, দেখি এখানের মধ্যে কোনো কিছু না বুঝার মতো আছে নাকি। ওকে, ওই লেকচার ভিডিওস গুলোর মধ্যে তোমাদের দেখলে বুঝে যাওয়া উচিত যে অ্যাকচুয়ালি কি কি ব্যাপারগুলো এক্সপ্লেন করা হয়েছে। কি বলতেছে? দেয়ার আর হিউজ ক্লাউডস অফ গ্যাস, হাইড্রোজেন গ্যাস, which are known as nebula। তো তাহলে ক্লাউডস অফ হাইড্রোজেন গ্যাস যেগুলোকে আমরা কি বলি, নেবুলা বলি, আর মোর স্পেসিফিক্যালি স্টেলার নেবুলা বলি। তো এখন এগুলাকে কি বলা হচ্ছে? These gas clouds attract each other by gravitational forces and gain mass and start accreting। accrete করা মানে কি? attract করা। অন্য একটা ম্যাস আর একটা ম্যাসকে কি করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে attract করবে না? সো তাহলে ওইটা, and starts accreting more mass from other gas clouds। আচ্ছা ঠিক আছে, সো তাহলে অন্য গ্যাস ক্লাউড বা অন্য নেবুলাগুলি থেকে তারা কি করবে? হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে করে নিজের কাছে নিয়ে আসবে। সো এখন এখানে কি বলতেছে? The GPE is converted to KE as the mass accretion occurs। ওই যত দূরে থেকে আসতেছে, যত কাছে আসবে তত জিপিই কমবে। সো জিপিই কমলে কোন এনার্জি বাড়বে? কাইনেটিক এনার্জি বাড়বে। সো অ্যাজ দে আর কামিং ক্লোজার, তত কি হচ্ছে? কাইনেটিক এনার্জি বাড়তেছে। And when they collide, the kinetic energy is converted to heat energy। যে যখন নাকি collision হচ্ছে due to friction, what will happen? The kinetic energy will get converted to heat energy। The temperature keeps building up in the core and eventually becomes so high that hydrogen fusion starts। যে প্রথমে তো হাইড্রোজেন ফিউশন হইতে পারবে না, কেন? বিকজ হাইড্রোজেনের ফিউশন মানে কি? একটা নিউক্লিয়াস, যে একটা অ্যাটমের নিউক্লিয়াস আর একটা অ্যাটমের নিউক্লিয়াসের সাথে কম্বাইন হবে, কিন্তু নিউক্লিয়াস গুলা তো পজিটিভলি চার্জড। তো পজিটিভ পজিটিভ চার্জ তো আর কি করতে চাবে না, কাছে আসতে চাবে না, তারা তো একজন আরেকজনকে রিপেল করবে। তো হোয়াট নিডস টু বি ডান? দ্য রিপালসিভ ফোর্সেস বিটুইন দ্য নিউক্লিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটমস, অর এখানে তো অ্যাটম ফর্মে থাকে না, তারা একদম প্লাজমা ফর্মে থাকে। সো হোয়াট হ্যাজ টু বি ডান? ওই রিপালসিভ ফোর্স গুলাকে ওভারকাম করতে হবে। যে ইলেকট্রিক যে রিপালসিভ ফোর্সটা, ওটাকে ওভারকাম করতে হবে। ইন অর্ডার টু ডু দ্যাট কি করা লাগবে? দ্য টেম্পারেচার মাস্ট বি ভেরি ভেরি হাই। সো তখন প্রথমেই এর জন্য কি হয় না, কোনো ফিউশন রিয়াকশন, কি বলে, ফিউশন রিয়াকশন হয় না, আনলেস আ সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার, যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টেম্পারেচার যদি রিচ করতে না পারে, তো তাহলে কি করতে পারবে না? হাইড্রোজেনকে ফিউজ করতে পারবে না। ওকে, তো ইভেনচুয়ালি এক সময় হাইড্রোজেন ফিউশন করার মতো এনাফ টেম্পারেচার রিচ করলো। ওকে, হাইড্রোজেন অ্যাটমস ফিউজ উইথ ওয়ান অ্যানাদার টু ফর্ম হিলিয়াম। তো তাহলে একটা সিকোয়েন্স অফ
রিঅ্যাকশনস দিয়ে যায়, বাট ইভেনচুয়ালি হাইড্রোজেন থেকে কি হয়, হিলিয়াম প্রডিউস করে। আমরা এটা নিউক্লিয়ার ডিকে চ্যাপ্টারের মধ্যেও দেখছিলাম যে কি হয়, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে ডিউটেরিয়াম বানায়, যে প্রোটিয়াম প্রোটিয়াম মিলে হাইড্রোজেন 1 কে কি বলা হয়, হাইড্রোজেন 1 কে বলা হয় প্রোটিয়াম, হাইড্রোজেন 2 কে বলা হয় কি, ডিউটেরিয়াম, হাইড্রোজেন 3 কে কি বলা হয়, হাইড্রোজেন 3 কে বলা হয় ট্রিটিয়াম। ওকে, সো তাহলে এরকম প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এমন ওদের কি আলাদা আলাদা নাম, হাইড্রোজেনের যে আইসোটোপস গুলি আছে কমন, এই তিনটা আইসোটোপের নামগুলা কি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। সো যেটা বলতেছিলাম যে হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 তারা দুজন কম্বাইন হয়ে ডিউটেরিয়াম বানায়, দেন দুইটা ডিউটেরিয়াম মিলে ট্রিটিয়াম বানায়, দেন এরকম ট্রিটিয়াম গুলি আরো অমন ডিউটেরিয়ামের সাথে মিক্স হয়ে দেন ইভেনচুয়ালি দে ফর্ম হোয়াট, দে ফর্ম হিলিয়াম। তো এটা একটা সিকোয়েন্স অফ রিঅ্যাকশনস দিয়ে হয়, বাট ইভেনচুয়ালি কি হয়, হাইড্রোজেন হাইড্রোজেন ফিউজ করে ইট ফর্মস হিলিয়াম অ্যাজ দা এন্ড প্রোডাক্ট। ওকে, সো এখন বলতেছে কি, সো আ স্টার ইজ ফর্মড, এই যে যখন নাকি হাইড্রোজেন ফিউশন এরকম শুরু হলো তখন আমরা বলি কি স্টারের লাইফটা স্টার্ট হয়েছে, যে এটা এখন একটা কি ফর্মে আছে, প্রোটোস্টার। কিন্তু এখানের মধ্যে কাজটা কি, এই যে সে কি করতেছে, এই যে সে ফিউশন রিঅ্যাকশন করতেছে, হোয়াট উইল হ্যাপেন, ফিউশন রিঅ্যাকশন করলে পরে সে এনার্জি প্রডিউস করবে না, এই এনার্জিটা সে কি করবে, দিস এনার্জি উইল বি রেডিয়েটেড আউটওয়ার্ড, সো দিস ইজ কল্ড হোয়াট, রেডিয়েশন প্রেসার। সো তাহলে এই জিনিসটা বলা হইতেছে যে ডিউরিং ফিউশন রিঅ্যাকশন এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। ওকে, সো দেয়ার ইজ রেডিয়েশন প্রেসার রেডিয়ালি আউটওয়ার্ডস, রেডিয়ালি আউটওয়ার্ড বলতে যে এমন বাইরের দিকে, ঠিক আছে, রেডিয়েশন প্রেসার এমন বাইরের দিকে কাজ করতেছে, কি করার ট্রাই করতেছে রেডিয়েশন প্রেসারটা, ইট ইজ ট্রাইং টু এক্সপ্যান্ড দ্য স্টার। সো এই যে, so there is a radiation pressure radially outwards which tries to expand the star and the gravitational force radially inwards, আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করতে চায়, স্টারটাকে কোলাপস করানোর ট্রাই করে। ওকে, the gravitational force is trying to collapse the star under its own gravity, আর radiation pressure is trying to expand the star। সো তাহলে এই জিনিসটা, এই যে gravitational force which tries to collapse the star, তো এখানের মধ্যে কাজটা কি, as long as the radiation pressure and gravitational forces are in equilibrium, ঠিক আছে, as long as এই দুইটা জিনিস ইকুইলিব্রিয়ামে আছে and the star is fusing hydrogen in its core, তখন এটাকে আমরা কি বলি, this is in the most stable state of its life and the star is called a main sequence star, যে the star is called a main sequence star, কেন, because it lies on the main sequence belt, এই যে main sequence এর যে বেল্টটা আছে না, এই যে এটা, সে এই মেইন সিকোয়েন্সার এই বেল্টের মধ্যে কোন একটা জায়গায় এক্সিস্ট করবে, সো তখন সে কি থাকবে, তার লাইফের সবচেয়ে স্টেবল পজিশনে থাকবে। দেন কি হবে, এই যে সবগুলি হাইড্রোজেন কি হচ্ছে, সবগুলি হাইড্রোজেন যে হিলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে, ইভেনচুয়ালি হোয়াট উইল হ্যাপেন, দ্য কোর উইল বি ডিভয়েড অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তো তখন হাইড্রোজেন শেষ হয়ে গেলে কাহিনীগুলো কেমন কি হয়, ওগুলো আমরা স্টারের দুই টাইপের লাইফ সাইকেল দেখতে পারি, যে স্টার কতগুলি বড় সাইজের স্টার হয়, যে হাই ম্যাস স্টার, আর কতগুলি ছোট টু মিডিয়াম সাইজের স্টার হয়, লো ম্যাস স্টার। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যেটা বলতেছে যে মেইন সিকোয়েন্স স্টারস মে বি লো টু মিডিয়াম ম্যাস স্টারস লাইক আওয়ার সান, আর হাই ম্যাস স্টার লাইক দ্য ব্লু জায়ান্টস। সো তাহলে এই যে এই জায়গার, এই যে আমরা যদি এটা দিয়ে মার্ক করি, যে এই জায়গাটুকু কি লো টু মিডিয়াম ম্যাস স্টারের জায়গা, আর এই জায়গাটা কি, এটা হলো হাই ম্যাস স্টারের জায়গা। ওকে, বোথ আর ইন দা মেইন সিকোয়েন্স, বাট তাদের ম্যাসের ভ্যালুর উপর ডিপেন্ড করে তাদের এক একটা ফাইনাল আউটকাম, যে লাইফের ফাইনাল এন্ডিং কেমন কি হবে, ওইটা তাদের ডিপেন্ড করে কি, হাউ দ্য স্টারস আর ফর্মড, অর তাদের ম্যাস কত, ম্যাসটা খুবই বড় একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। আচ্ছা, সো তাহলে আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে, যে ইফ আ স্টার উইল হবে না আসলে, if a star have high mass or low mass, or will a star have high mass or low mass, এটা কিসের উপর ডিপেন্ড করবে, it will depend upon the type of nebula, যে সে কেমন টাইপের স্টেলার নেবুলা থেকে ফর্ম করছে। যদি নেবুলা গুলিতে, যে নেবুলা গুলি কি
হাইড্রোজেন ক্লাউড না। সো এখন এই নেবুলা গুলির ম্যাস যদি বেশি হয়, হোয়াট উইল হ্যাপেন? ইফ দ্য নেবুলা হ্যাভ আ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ম্যাস, তো তাহলে কি ফাইনালি স্টারের ম্যাসও বেশি হবে। আর নেবুলা গুলির নিজেদের ম্যাসই যদি কম হয়, তো তাহলে ফাইনাল স্টারের ম্যাসটাও কি হবে? কম আসবে, তাই তো? তো তাহলে এখানে মধ্যে কাজটা কি, যে একটা স্টার হাই ম্যাস স্টার হবে নাকি লো টু মিডিয়াম ম্যাস স্টার হবে, ইট উইল ডিপেন্ড অন দ্য টাইপ অফ নেবুলা ফ্রম হুইচ ইট ইজ ফর্মড। ওকে, এই যে from which they are formed. If the nebula had high supply of hydrogen, then it produces high mass star, and if not, then low mass stars are formed. Okay, so তাহলে এই ব্যাপারটা গেল কি, লো টু মিডিয়াম mass star কখন ফর্ম হয়, হাই mass star কখন ফর্ম হয়। সো এই জিনিসটা আমাদের ফার্স্ট অফ অল দেখে নিলাম যে এটা কিসের উপর ডিপেন্ড করবে। ইট উইল ডিপেন্ড সোললি অন দা টাইপ অফ নেবুলা ফ্রম হুইচ দে আর ফর্ম। যে যদি এমন কোন একটা নেবুলা থেকে ফর্ম করে যেখানে হাইড্রোজেনের সাপ্লাই অনেক বেশি, তো তাহলে ওখানে ম্যাসও বেশি হবে, তো এটা হবে হাই ম্যাস স্টার। আর এমন কোন নেবুলা গুলি থেকে যদি ফর্ম করে যাদের হাইড্রোজেনের সাপ্লাই কম, তো তাহলে তখন তারা কি ফর্ম করবে? দে উইল ফর্ম আ লো টু মিডিয়াম ম্যাস স্টার। ওকে, সো এখন আমরা এখানে থেকে আলাদা হয়ে গেলাম যে মেইন সিকোয়েন্সে আসা পর্যন্ত দোনোজনেরই সেম কাহিনী, কিন্তু আফটার দে রিচ দ্য মেইন সিকোয়েন্স, লো টু মিডিয়াম ম্যাস স্টারের এন্ডিংটা একরকম হয়, হাই ম্যাস স্টারের এন্ডিংটা আরেক রকম হয়। সো ওই ব্যাপারে এখন আমরা এক্সপ্লেনেশনটা দেখব। সো কি হচ্ছে এখানে মধ্যে দেখি, এই যে বলতেছে লাইফ সাইকেল অফ আ লো টু মিডিয়াম ম্যাস স্টার। হোয়াট ইজ হ্যাপেনিং when in the main sequence the star fuses hydrogen in its core and it produces helium? যেটা বলছে অলরেডি যে মেইন সিকোয়েন্সে থাকতে হলে আমাদের কয়েকটা কন্ডিশন ফুলফিল করতে হয়। হোয়াট আর দোজ? ফার্স্ট অফ অল, কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করতে পারতে হবে, এটা নাম্বার 1। the radiation pressure must be able to hold the gravity, যে গ্র্যাভিটি আর রেডিয়েশন প্রেসার মাস্ট বি ইন ইকুইলিব্রিয়াম। তো এই দুইটা জিনিস এরকম যদি মেইনটেইন করতে পারে, তখন তাহলে কি করতে পারবে? the star will be able to exist in the main sequence. ওকে, কিন্তু যেটা বলতেছিলাম যে ইভেনচুয়ালি যত হাইড্রোজেনের সাপ্লাই থাকুক না কেন, এক সময় না এক সময় তো কি হয়ে যাবে? the hydrogen in the core will be used up। কি used up হয়ে কি হয়ে যাবে? they will be converted to helium। তো এই কথাটা বলতেছে যে but eventually all hydrogen gets used up, but the temperature which was capable of fusing hydrogen is not enough to fuse helium। যে হাইড্রোজেনকে ফিউজ করার জন্য কি করতে হয়েছে? একটা প্রোটন আর আরেকটা প্রোটনের রিপালসিভ ফোর্সকে ওভারকাম করতে হয়েছে, তাই না? কিন্তু এখন যে হিলিয়ামকে ফিউজ করতে হবে, হোয়াট উইল হ্যাপেন? হিলিয়ামের নিউক্লিয়াসে প্রোটন কয়টা? দুইটা না? তো তাহলে দুইটা প্রোটনের রিপালসিভ ফোর্স বেশি নাকি একটা প্রোটনের রিপালসিভ ফোর্স বেশি? অফকোর্স দুইটা প্রোটনের রিপালসিভ ফোর্স বেশি হবে। তো তাহলে ওইটাকে ওভারকাম করার জন্য আরো কি লাগবে? দ্য টেম্পারেচার রিকোয়ার্ড ইজ ইভেন হায়ার। সো তাহলে এর জন্য বলতেছে কি যে বিকজ দ্য রিপালসিভ ফোর্স দ্যাট হ্যাজ টু বি ওভারকাম ইজ হায়ার। এর জন্য কি হয়? তো এখন তো হিলিয়ামকে ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার নাই, সো তাহলে ফিউশন স্টপস। তো ফিউশন যদি থেমে যায়, তো তাহলে কোনো রেডিয়েশন প্রেসারও থাকবে না, বা রেডিয়েশন প্রেসার খুবই কমে যাবে। তো তাহলে রেডিয়েশন প্রেসার ফলস। কিন্তু গ্র্যাভিটি কি থেমে আছে? গ্র্যাভিটি তো ডিপেন্ড করে ম্যাসের উপর। ইট ডাজন্ট ম্যাটার যে ফিউশন রিঅ্যাকশন হচ্ছে নাকি না, গ্র্যাভিটি অলওয়েজ কি করার ট্রাই করতে থাকবে? স্টারটাকে কলাপস করানোর ট্রাই করতে থাকবে। সো তাহলে ফিউশন বন্ধ হয়ে যায়, রেডিয়েশন প্রেসার ফল করে, তো এখন গ্র্যাভিটি ডমিনেট করবে এন্ড স্টার্ট করবে কি? স্টারটাকে শ্রিঙ্ক করা। সো তাহলে এন্ড স্টার্টস shrinking the star until what happens? Until enough temperature is reached to fuse helium. সো তাহলে হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করার এক পর্যন্ত কি করতে থাকে? গ্র্যাভিটি যায় স্টারটাকে শ্রিঙ্ক করাইতে থাকে, যে ছোট করাইতে থাকে। দেন কি হয়? যে when helium fusion starts, যে যত ছোট হইতেছে তত কি হইতেছে? পার্টিকেল গুলি কাছাকাছি আসতেছে and they are colliding with each other। যত পার্টিকেল গুলি একজনের সাথে আরেকজন কোলাইড করবে, তত তাদের টেম্পারেচার বাড়বে। সো তার মানে স্টারটা সাইজে যত ছোট হয়, তার টেম্পারেচার তত বাড়া শুরু করে। সো এই যে সাইজে ছোট হচ্ছে এন্ড টেম্পারেচার বাড়তেছে, সাইজে আরো ছোট হচ্ছে, টেম্পারেচার আরো বাড়তেছে, দেন ইভেন্চুয়ালি হোয়াট হ্যাপেন্স? দ্য টেম্পারেচার রাইজেস সো মাচ দ্যাট হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার এখন রিচ করে ফেলছে। নাও হোয়াট উইল হ্যাপেন? এই যে when helium fusion starts, এখন দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেনের ফিউশন করাইতে আমাদের যত না কষ্ট হয়েছে, হিলিয়াম আর হিলিয়ামের ফিউশন করানোর জন্য কি করা লাগছে?
আরো বেশি কষ্ট করতে হয়েছে। তো তাহলে হিলিয়ামের ফাইনালি যখন নাকি রিঅ্যাকশন হবে তখন সে যে এনার্জিটা রিলিজ করবে ওই এনার্জিটাও কি হবে, বেশি দিবে না? যে তাকে রিঅ্যাকশন করাইতে হয়েছে কষ্ট, সো তাহলে সে ফাইনাল আউটকামও কি দিবে, আর এনার্জি রিলিজটাও কি করবে, বড় একটা এনার্জি রিলিজ করবে। সো তাহলে এই যে the energy released is so high, যে helium fusion শুরু করলে the energy released is so high that it expands the star, যে তখন এত হাই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে যে কি স্টারটা যে তখন শ্রিঙ্ক হলো না গ্র্যাভিটির জন্য, সো হঠাৎ করে একটা বার্স্ট অফ কি আসলো, হঠাৎ করে একটা বার্স্ট অফ এরকম এনার্জি আসলো। সো ওইটার জন্য কি হবে, স্টারটা এখন এক্সপ্যান্ড হবে। ওকে, সো তাহলে স্টারটা এরকম এক্সপ্যান্ড হলো, দ্যাটস ভেরি গুড। তো এখন স্টারটা এক্সপ্যান্ড হলে কি হবে, মাত্র কিন্তু একটা কথা বলছি যে স্টারটা সাইজে যত ছোট হয় তত টেম্পারেচার বাড়ে। তো তাহলে যদি এক্সপ্যান্ড করে তো তাহলে টেম্পারেচার কমে যাবে, তাই তো? তো তাহলে স্টারটা সাইজে যদি ছোট হয় তো তাহলে টেম্পারেচার বাড়বে। সো ইফ ইট এক্সপ্যান্ডস তো তাহলে টেম্পারেচার কমে যাবে। সো তখন টেম্পারেচার কমে গেলে এটার কালারটা কি হয়ে যায়, ইট বিকামস রেড ইন কালার। এই ব্যাপারটার এক্সপ্লেনেশনটা কি এগুলো আমরা বলছি ওই ভিডিও গুলোর মধ্যে তোমরা দেখছো, এন্ড বাকি ব্যাপারগুলো আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কেন হয়। এই যে as the star expands its surface temperature falls, মানে কি it becomes cooler, so it becomes red in color, and since it expanded তো তখন সে কি হয়ে যায়, সাইজে অনেক বড় হয়ে যায়। তো তখন এটাকে আমরা কি বলি, it is giant in size. so তার সাইজ হলো জায়ান্ট সাইজ আর তার কালার হলো রেড। সরি, সো এর জন্য স্টারটাকে আমরা কি বলতেছি, সো ইট ইজ কল্ড রেড জায়ান্ট। ওকে, তো তাহলে এর জন্য এটাকে কি বলা হয়, দিস ইজ কল্ড রেড জায়ান্ট স্টার। তো তার মানে লো টু মিডিয়াম ম্যাস স্টার, তার সে ফার্স্টে কি হিসেবে থাকে, সে তো ফার্স্টে এরকম মেইন সিকোয়েন্সের এমন বেল্টের মধ্যে থাকলো যে কোনো একটা জায়গায়, দেন তার যখন নাকি এটা শেষ হয়ে যাবে, হাইড্রোজেন শেষ হয়ে যাবে, হোয়াট উইল হ্যাপেন, সে রেড জায়ান্টে কনভার্ট হবে। ওকে, when the hydrogen will get used up in the core তখন it will get converted to red giant। তো তাহলে লো টু মিডিয়াম ম্যাস স্টার কি হয়, ফার্স্টে তো সব স্টারই মেইন সিকোয়েন্সে আসে, দেন মেইন সিকোয়েন্স থেকে লো টু মিডিয়াম ম্যাস স্টাররা কিসে কনভার্ট হবে, রেড জায়ান্টে কনভার্ট হবে। ওকে, সো তাহলে ওখানে রেড জায়ান্টে কনভার্ট হলো। আচ্ছা, তো এরপর দেখি কি হয়। এই যে রেড জায়ান্টে কনভার্ট হলো, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইটস কোর, রেড জায়ান্টে কোরের মধ্যে কি করতেছে, ইট ইজ ফিউজিং হিলিয়াম, তাই তো? সো এখন ইভেনচুয়ালি হাইড্রোজেন যেরকম শেষ হয়ে গেছিল ফিউশন করতে করতে, ওরকম ইভেনচুয়ালি all the helium in the core of red giant will also be used up, তাই তো? and it will produce what, কার্বন, যে হিলিয়াম হিলিয়াম ফিউজ করে কি করে, কার্বন প্রডিউস করে। আচ্ছা, তো তাহলে কি হলো এখানের মধ্যে, ফার্স্টে মেইন সিকোয়েন্সে ছিল তখন হাইড্রোজেন ফিউজ করতে করে, দেন যত টাইম গেছে হাইড্রোজেন ফিউশন করতে 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 ইভেনচুয়ালি অল দা হাইড্রোজেন গট ইউজড আপ। ঠিক আছে, ভালো কথা, হাইড্রোজেন সব শেষ। তো এখন হাইড্রোজেন গুলি কিসে কনভার্ট হয়েছে, হিলিয়ামে। আচ্ছা, তো এখন হাইড্রোজেনকে যত টেম্পারেচারে ফিউজ করতে পারছে, হিলিয়ামকে তো তত টেম্পারেচারে ফিউজ করতে পারবে না, দ্য টেম্পারেচার মাস্ট বি হায়ার। তো তখন কি, এনাফ টেম্পারেচার ইজ নট অ্যাভেলেবল ইন দ্য কোর, সো হোয়াট উইল হ্যাপেন, এনাফ টেম্পারেচার যেহেতু অ্যাভেলেবল নাই, তো তখন গ্রেডিয়েশন প্রেসার কমে যাবে, গ্র্যাভিটি ডমিনেট করবে, স্টারটা সাইজে ছোট হবে, টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করলো, দেন বুম, হঠাৎ করে একটা বার্স্ট অফ এনার্জি আসলো which will cause the star to expand। তো তাহলে তার পেরিফেরিটা, যে তার বাউন্ডারিটা এক্সপ্যান্ড করে কি হলো, জায়ান্ট সাইজের বানাই দিছে। তো তাহলে সাইজে হলো জায়ান্ট, আর এই যে এক্সপ্যান্ড করছে, সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল বিকাম রেড ইন কালার। সো তাহলে রেড জায়ান্ট স্টার। এখন এই রেড জায়ান্ট তার কোরের মধ্যে কি করতেছে, হিলিয়াম ফিউজ করতেছে, হিলিয়াম ফিউজ করে ফাইনালি কি ফর্ম করে, কার্বন। ওকে, কার্বন প্রডিউস করলো। নাও হোয়াট উইল হ্যাপেন, এই যে কার্বন প্রডিউস করতেছে, এই কার্বন প্রডিউস করার পর হিলিয়াম গুলি কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না? যখন নাকি একটা লো টু মিডিয়াম ম্যাস স্টারের কোরে হিলিয়াম শেষ হয়ে যাবে তখন কি হবে, when all the helium is used up radiation pressure falls again, আগের মতো, যে হিলিয়ামকে যত টেম্পারেচারে ফিউজ করতে পারছে কার্বনকে তো তত টেম্পারেচারে ফিউজ করতে পারবে না, কার্বনকে ফিউজ করার জন্য কি লাগবে, ইভেন হায়ার টেম্পারেচার লাগবে। সো তাহলে when all the helium is used up radiation pressure falls, gravity dominates, so the star shrinks again। কিন্তু
low to medium mass star is low to medium for a reason. কেন? mass যদি কম হয় so তাহলে it will have a lower value of gravitational force, right? So তাহলে if the gravitational force is so low, what will happen? It will never ever be able to fuse anything heavier than helium. So তাহলে what happens? A low to medium mass star can never fuse anything heavier than helium. তো তার মানে কি লো টু মিডিয়াম মাস স্টার হাইড্রোজেনকে ফার্স্টে ফিউজ করে সব হিলিয়ামে কনভার্ট করলো, হিলিয়ামকে ফিউজ করে কার্বনে কনভার্ট করলো, কিন্তু সে যত শ্রিঙ্কই করুক না কেন সে কখনোই কি করতে পারবে না, it will never ever reach such a temperature when it will be able to cause fusion of carbon. তো তাহলে এই জিনিসটা লেখা যে no matter how much it shrank, a low to medium mass star will never be able to have enough gravitational force to fuse carbon. Okay, so একটা low to medium mass star এর জীবনেও এত gravitational force available থাকবে না কার্বন ফিউজ করার মতো। সো যত শ্রিঙ্কিং হচ্ছে কেন, রেডিয়েশন প্রেসার তো নয়, শ্রিঙ্কটা তো করে কে, গ্র্যাভিটি। সো তাহলে এই যে as shrinking proceeds due to gravity, what happens? ইলেকট্রনস গুলি খুবই কাছাকাছি চলে আসে, and you people now know what are quantum numbers. তোমরা তো কেমিস্ট্রিতে পড়ে আসছো না যে ইলেকট্রনের যে ইলেকট্রনিক কনফিগারেশন পড়ছো তো, রাইট? সো ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা জানো n l, যে nটা কি, nটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যে এসপিডিএফ যেগুলো তোমরা পড়ছো। ওকে, এরপরে এম দিয়ে হলো ম্যাগনেটিক মোমেন্ট এন্ড এস দিয়ে হলো স্পিন নাম্বার। সো দিস আর দ্য ফোর quantum numbers of an electron. What are these quantum numbers actually? Quantum numbers গুলি actually কি করে? They actually signify the position of an electron. Okay, একটা ইলেকট্রন অলওয়েজ অন্য একটা ইলেকট্রনের থেকে কি থাকবে, ইউনিক থাকবে, at least যে কোন একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে। তাদের প্রত্যেকজনের কি আছে, দে হ্যাভ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে কি করবে না, তার আইডেন্টিটি মিলাবে না। ওকে, সো এখানের মধ্যে কি হয়, ইলেকট্রনস গুলো এত কাছাকাছি চলে আসে যে দে আর ফোর্স টু অ্যাটেইন দ্য সেম কোয়ান্টাম নাম্বার। এই যে দ্য ইলেকট্রনস আর ফোর্স টু হ্যাভ দ্য সেম কোয়ান্টাম নাম্বার, বাট কি করবে, তারা তো অফকোর্স এটাকে অপোজ করবে, বাট দে অপোজ দিস কিভাবে, বাই এক্সার্টিং অ্যান outward pressure known as electron degeneracy pressure. This is not in your syllabus, এটা O levels এর ওই লেকচার ভিডিওতেও বলা হয়েছে, কিন্তু এই ব্যাপারগুলি যত ভালো মতো বুঝবা তত তোমার এক্সপ্লেনেশনটা কমপ্লিট হবে। ওকে, এটা বুঝার জন্য জাস্ট দিছি, এক্সাম কপিতে লিখতে হবে এর জন্য না। ওকে, ইউ উইল হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে শ্রিঙ্ক তো গ্র্যাভিটির জন্য করতেছে, সো ইফ there was nothing there to stop the star from shrinking, তো তাহলে তো সারা জীবন শ্রিঙ্ক করে দেন ইভেন্চুয়ালি একটা পয়েন্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাওয়ার কথা, তাই না? যে অন্য কোনো ফোর্স নাই, শুধু গ্র্যাভিটি কি করতেছে, শুধু গ্র্যাভিটি স্টারটাকে এরকম কোলাপস করাইতেছে। তো তাহলে শুধু গ্র্যাভিটি স্টারটাকে কোলাপস করাইতেছে, তো এরকম সাইজে ছোট হচ্ছে, সাইজে ছোট হচ্ছে, সাইজে ছোট হচ্ছে, তো ইভেন্চুয়ালি একটা পয়েন্ট অবজেক্টে চলে আসার কথা। বাট এটা তো হয় না, এক সময় তো শ্রিঙ্কিংটা বন্ধ হয়ে যায়। তো তাহলে এটার রিজনটা কি, দেয়ার মাস্ট বি অ্যান এক্সপ্লেনেশন। রেডিয়েশন প্রেসার তো নাই, সো হোয়াট ইজ হোল্ডিং দ্য গ্র্যাভিটি ব্যাক দিস টাইম, রাইট? যে গ্র্যাভিটি তো আগেও শ্রিঙ্ক করার ট্রাই করতো, কিন্তু রেডিয়েশন প্রেসার তাকে মোমেন্টারিলি অর ফর আ এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম হোল্ড করে রাখতো, শ্রিঙ্কেজটা বন্ধ করে রাখতো। কিন্তু এখন যখন নাকি কোনো ফিউশনই হচ্ছে না কোরের মধ্যে, so what is now stopping the gravity from collapsing the star to an point object or singularity? Because there is a pressure known as what? There is a pressure known as electron degeneracy pressure, which opposes the compression or the shrinking. So এখন by the time the electron degeneracy pressure balances the gravity, the star became so small যে ততক্ষণে স্টারটা এত ছোট হয়ে গেছে যে it became dwarf in size, যে সে সাইজে কি হয়ে গেছে, একদম বামন হয়ে গেছে, এত ছোট সাইজের হয়ে গেছে। তো তাহলে সাইজটা কি, ডুয়ার্ফ সাইজ। বাট ইট গেইনস টেম্পারেচার টু বিকাম হোয়াইট ইন কালার, যে টেম্পারেচার বেড়ে বেড়ে তার কালারটা কি হয়ে গেছে, হোয়াইট।
সো সাইজে হলো ডোয়ার্ফ এন্ড কালার হলো হোয়াইট, সো এর জন্য স্টারটাকে আমরা নাম দিছি কি, দাস গেটিং দ্য নেম হোয়াইট ডোয়ার্ফ। ওকে, সো এখন কি বলতেছে, সিন্স নো ফিউশন ইজ গোয়িং অন ইনসাইড দ্য হোয়াইট ডোয়ার্ফস, কি হবে, তারা অলরেডি যে এনার্জিটা প্রডিউস করে রাখছে এটাই জাস্ট আস্তে আস্তে রেডিয়েট করতে থাকবে, নতুন করে তো আর এনার্জি প্রডিউস করতে পারতেছে না। সো তাহলে কি হবে, অলরেডি যতটুকু এনার্জি প্রডিউস করা আছে ওইটাই সে কি করতে থাকবে, আস্তে আস্তে রেডিয়েট করতে থাকবে, ইভেনচুয়ালি টেম্পারেচার কমতে থাকবে, তাই তো। সো তাহলে কি হবে, এই যে their energy will eventually run out and they will progressively become dimmer and get converted to black dwarf. So this is the life cycle of a low to medium mass star. Okay, এটা কি, এটা হলো একটা লো টু মিডিয়াম মাস স্টারের একটা লাইফ সাইকেল। তো এই জিনিসটা গেল ফার্স্ট অফ অল কি, লো টু মিডিয়াম মাস স্টারের ব্যাপার। আচ্ছা, এখন হাই ম্যাচ স্টারেরটা আমি শুরু করব, বাট একটু পরে আজান দিয়ে দিবে, সো তখন আমাদের নামাজের ব্রেকে যাওয়া লাগবে। সো একটা কাজ করো, তোমরা সবাই 6টা 5-এ, ঠিক আছে, 6টা 5-এ আমি আবার নতুন করে লাইভটা স্টার্ট করব ফেসবুকে, সো তখন 6টা 5-এ সবাই জয়েন দিও। অলরাইট আরিফিন? ওকে ভাইয়া। ওকে, 6টা 5-এ রিজিউম হবে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাইয়া। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখন আমরা কন্টিনিউ করি। তো লো টু মিডিয়াম ম্যাচ স্টারের লাইফ সাইকেল আমরা নামাজ ব্রেকের আগে শেষ করছিলাম, সো এখন হাই ম্যাচ স্টারের লাইফ সাইকেলটা নিয়ে কথা বলবো। তো আমাদের ফার্স্ট অফ অল যে কোনো স্টারই যখন নাকি ফর্ম করে কি করবে, নেবুলা থেকে তো ফর্ম করবে, যে নেবুলা থেকে ফর্ম করতেছে ওই নেবুলার ম্যাসের কন্টেন্ট যদি বেশি থাকে, লাইক হাইড্রোজেনের সাপ্লাই যদি বেশি থাকে, হোয়াট উইল হ্যাপেন, ইট উইল প্রডিউস আ হাই ম্যাস স্টার। আচ্ছা ঠিক আছে, হাই ম্যাস স্টার প্রডিউস করলো, দ্যাটস ভেরি গুড, বাট এই যে হাই ম্যাস স্টারটা প্রডিউস হইছে, এখন হাই ম্যাস স্টারের কি থাকবে, হাইড্রোজেনের সাপ্লাই বেশি, কিন্তু এটার একটা উল্টা কাজও আছে। কি কাজ, যে হাই ম্যাস স্টারের কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্সও অনেক বেশি থাকবে। সো দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট ট্রাইস টু কোল্যাপস দ্য স্টার, ওইটারই ইফেক্টটাও কি থাকবে, হাই ম্যাস স্টারের মধ্যে বেশি থাকবে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে হাই ম্যাস স্টারের ইভেন দো তার হাইড্রোজেনের সাপ্লাই বেশি, সে কি করে, ইট স্পেন্ডস আ স্মলার অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য মেইন সিকোয়েন্স। যে মনে করো একটা লো ম্যাস স্টার আর একটা হাই ম্যাস স্টার, ওকে, একটা লো ম্যাস স্টার, একটা লো ম্যাস স্টার আর একটা হাই ম্যাস স্টার, both of them enter the main sequence, যে both of them are formed at the same time. কিন্তু লো ম্যাস স্টার ইভেন দো তার হাইড্রোজেনের সাপ্লাই কম, ইট উইল স্পেন্ড আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য মেইন সিকোয়েন্স, যে সে মেইন সিকোয়েন্সে কি করতে পারবে, ইট উইল স্পেন্ড আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য মেইন সিকোয়েন্স দেন দ্য হাই ম্যাস স্টার। কেন, হাই ম্যাস স্টারের তো হাইড্রোজেনের সাপ্লাই বেশি, সো ইট ওয়াজ সাপোজ টু স্টে ইন দ্য মেইন সিকোয়েন্স ফর আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম, কিন্তু ওয়াই দ্য অ্যাকচুয়াল আউটকাম ইজ দ্য অপোজিট, বিকজ হাই ম্যাস স্টারের হাইড্রোজেনের সাপ্লাই বেশি, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু এই হাইড্রোজেন গুলিকে কি করে ফেলে, সে খুবই তাড়াতাড়ি ইউজ আপ করে ফেলে। ওয়াই, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা যে আছে, এত বড় গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করে, দিস গ্র্যাভিটেশনাল ফোর্স কজেস দ্য হাইড্রোজেনস টু গেট ফিউজড ভেরি ভেরি কুইকলি, সো রেট অফ রিঅ্যাকশনটা খুবই হাই থাকে হাই ম্যাস স্টারে। সো দ্যাটস ওয়াই হোয়াট হ্যাপেন্স, হাই ম্যাস স্টারের হাইড্রোজেনের সাপ্লাই বেশি থাকা সত্ত্বেও সে বেশি দিন কি করতে পারে না, মেইন সিকোয়েন্সে এক্সিস্ট করতে পারে না। তো তাহলে এই জিনিসটা নিয়ে আমরা ওরকম দেখবো যে এখানের মধ্যে কোনটার এক্সপ্লেনেশন কেমন কি, ওইগুলা ভিডিওর মধ্যে আরো ডিটেল ওয়েতে আছে, আজকে আমরা জাস্ট স্টেলার এভলিউশনটার এরকম সামারি দিয়ে রাখতেছি। তো এখানের মধ্যে কাজটা কি, লাইফ সাইকেল অফ আ হাই ম্যাস স্টার, হোয়াট ইজ হ্যাপেনিং ইভেন ওয়েন ইন দ্য মেইন সিকোয়েন্স, ঠিক আছে, মেইন সিকোয়েন্সে থাকতে সময় হাই ম্যাস স্টারের ম্যাস এতই বেশি আর তারা সাইজে এতই বড় যে তারা মেইন সিকোয়েন্সে থাকতে সময় জায়ান্ট সাইজ। এই যে the high mass stars have such large size, they are called giants, and তাদের টেম্পারেচার খুবই খুবই বেশি। ওকে, হাই মাস স্টার গুলার টেম্পারেচার খুবই বেশি, সো এর জন্য তারা কোন রিজিয়নটায় থাকে, এই যে এই রিজিয়নটায়, সরি, এই যে
they stay in this region, and এই রিজিয়নে কালারটা দেখে বোঝা যাচ্ছে কি this is blue color. সো তাহলে তারা সাইজে হলো জায়ান্ট আর কালারে হলো ব্লু। তো even when they are in the main sequence they are called what? They are called the blue giants. ওকে, সো তাহলে অলরেডি তারা মেইন সিকোয়েন্সে থাকতে সময় জায়ান্ট সাইজে। ওকে, এরপর কি হচ্ছে, আর এই যে এখানের মধ্যে যে since the rate of fusion is high they have very high temperatures. যে রেট অফ ফিউশন বেশি মানে কি অনেক বেশি বেশি করে এনার্জি প্রডিউস করে, তো তাহলে টেম্পারেচারও বেশি হবে, সো হ্যাভ ব্লু কালার। তো তার মানে কালার হলো ব্লু আর সাইজে হলো জায়ান্ট, তো এর জন্য এই স্টার গুলার নাম কি বলা হয়? ইভেন when they are in the main sequence they are referred to as blue giants. ওকে, যে ইভেন when they are in the main sequence they are called giant। তো এটা হলো আমাদের মেইন সিকোয়েন্সের স্টার গুলোর মধ্যে এক্সেপশন। হাই ম্যাচ স্টার গুলি, যে ভেরি ভেরি হাই ম্যাচ স্টার গুলিকে কি বলা হয়? ভেরি ভেরি হাই ম্যাচ স্টার গুলিকে বলা হয় ব্লু জায়ান্টস। তো এই যে সো দে আর কল্ড ব্লু জায়ান্টস ইভেন when they are in the main sequence। আচ্ছা, ইভেনচুয়ালি when all the hydrogen is fused to helium, যে ইভেনচুয়ালি তো যত হাইড্রোজেনের সাপ্লাই থাকুক শেষ তো হবেই, তো তখন কি রেডিয়েশন প্রেসার ড্রপস বিকজ দ্য টেম্পারেচার ইন হুইচ হাইড্রোজেন ওয়াজ ইউজড কি বলে ফিউজড is not enough to fuse helium. সো আবার একই কাজ, গ্র্যাভিটি ডমিনেট করবে, যে স্টারটাকে শ্রিঙ্ক করাবে। সো গ্র্যাভিটি ডমিনেটস, the star shrinks and eventually gains enough temperature to fuse helium in its core. তো এখন এই যে হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করলো, what will happen? This fusion will cause the fusion of helium will cause the star to expand. So তাহলে এই যে and as helium fusion releases more energy radiation pressure causes the star to expand and the surface temperature falls. তো এই যে অলরেডি কিন্তু জায়ান্ট সাইজের ছিল, তাই না? অলরেডি জায়ান্ট সাইজের ছিল, এখন হিলিয়াম ফিউশন শুরু হওয়ার পর তার সাইজটা কি হয়ে গেছে? আরো বড় হয়ে গেছে না? ইট বিকেম ইভেন লার্জার। অলরেডি ছিল জায়ান্ট সাইজে, এখন কি হয়ে গেছে? আরো এক্সপ্যান্ড করছে, তো এর জন্য এটাকে কি বলা হয়? সুপার জায়ান্ট। আর যখন নাকি এক্সপ্যান্ড করে তখন কি হয়? টেম্পারেচার কমে যায় না? যখন এই যে এক্সপ্যান্ড করলো তখন কি হইলো? টেম্পারেচার কমে গেল, সো এর জন্য দ্য কালার বিকামস রেড। তো সারফেস কালারটা রেড হয়ে যায় এন্ড সাইজে হয়ে যায় সুপার জায়ান্ট, তো এর জন্য তাদেরকে কি বলা হয় তখন? রেড সুপার জায়ান্ট। তো ওই জিনিসগুলো আমরা দেখবো যে কি বলতেছে। অ্যাজ temperature falls it becomes red in color and since it was already a giant now that it expanded even more to become a supergiant, thus getting the name red supergiant. The helium in the core fuses to produce carbon. Okay, so তাহলে এখন রেড সুপার জায়ান্টের কোরের মধ্যে কি হচ্ছে? রেড সুপার জায়ান্টের কোরের মধ্যে হিলিয়াম ফিউশন করে কার্বন প্রডিউস করতেছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং? এই যে ব্লু জায়ান্ট ছিল, দেন এখান থেকে সে কি করতেছে? হাই ম্যাচ স্টার গুলি সুপার জায়ান্টে কনভার্ট হচ্ছে, আর লো ম্যাচ স্টার গুলি কিসে কনভার্ট হয়েছিল? রেড জায়ান্টে, নট সুপার জায়ান্ট। আর হাই ম্যাচ স্টার গুলি কিসে কনভার্ট হচ্ছে? রেড সুপার জায়ান্টে কনভার্ট হচ্ছে। ওকে, সো তাহলে এটা হলো বড় একটা ডিফারেন্স। দেন কাজটা কি? এই যে লো ম্যাচ স্টার কিন্তু কি করতে পারে না, আমরা দেখছিলাম যে লো ম্যাচ স্টার যতই তার শ্রিঙ্কিং হোক না কেন, it was never ever able to cause fusion of anything heavier than helium. But high mass star to high mass star for a reason. They have a very large gravitational force which can cause fusion up to iron. যে আয়রনের আগ পর্যন্ত তারা কি করতে পারে? ফিউশন চালায় যেতে পারে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে although low to medium mass stars couldn't fuse anything heavier than helium, the high mass stars can, and the very massive ones, যে হাই মাস স্টার গুলোর মধ্যেও যারা নাকি ভেরি ম্যাসিভ তারা কি করতে পারে? ইভেন্চুয়ালি এন্ড আপ উইথ আয়রন ইন দেয়ার কোর। সো তাহলে তাদের কোরে কি হয়? আয়রন প্রডিউস করতে পারে। সো এখন the carbon then fuses to form neon, the neon then fuses to oxygen, oxygen to silicon, and eventually only the very massive stars fuse সিলিকন টু আয়রন। তো ইভেন্চুয়ালি আয়রন পর্যন্ত আসলো। এখন আয়রনের হলো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি। তো এই যে আমরা ফিউশন এন্ড ফিউশন রিঅ্যাকশনের রিজনিং নিউক্লিয়ার ডিকে চ্যাপ্টারে যে দিছিলাম, এই যে আমাদের এমন একটা গ্রাফ দেখছিলাম না?
এরকম একটা গ্রাফ যেটার একদম পিনেকেলে ও টপে কি ছিল, আয়রন ছিল। সো ওখানের মধ্যে কি বলছিলাম, যাদেরই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম তাদেরই নিউক্লিয়াসের স্টেবিলিটিটা কম। তো এভরিথিং ওয়ান্টস টু বিকাম হোয়াট, এভরিথিং ওয়ান্টস টু বিকাম স্টেবল। তো যারা নাকি আয়রনের থেকে লাইটার, তারা কি করতে চায়, তারা স্প্লিট করে করে যে ছোট হয়ে হয়ে আয়রনের সমান হইতে চায়। আর যারা নাকি আয়রনের থেকে ছোট, তারা কম্বাইন হয়ে হয়ে যে ফিউশন করে করে কি করতে চায়, আয়রনের স্ট্রাকচার অ্যাটেন্ড করতে চায়। সো আয়রন পর্যন্ত সবার আসার ইচ্ছা। সো এই যে আয়রন পর্যন্ত আসলো, এখন হাইমাস্টার আর কি করতে পারে না, আয়রন কে আর ফিউজ করতে পারে না। সো এই যে এখানের মধ্যে কি বলতেছে, যে আয়রন হ্যাজ দ্য হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, সো ইট ইজ দ্য মোস্ট স্টেবল, or it has the most stable nucleus to be specific. এখন কি বলতেছে, even the very massive stars cannot fuse iron, যে very very massive star, যে দুনিয়ার সবচেয়ে বড় স্টার, ঠিক আছে, যত বড়ই হোক না কেন সে কি করতে পারবে না, আয়রনের ফিউশন করাইতে পারবে না। সো তখন কি হবে, ইভেনচুয়ালি সব যখন আয়রনে কনভার্ট হয়ে গেল কোরের মধ্যে, তখন তো আর অন্য কোনো ফিউশন হচ্ছে না। সো রেডিয়েশন প্রেসার ড্রপস, গ্র্যাভিটি তো সবসময় আছে, সে তো চান্সেই থাকে যে রেডিয়েশন প্রেসার কমে গেলে সে সুন্দর মতো স্টারটাকে শ্রিঙ্ক করাইতে পারবে। এটাই তো তার সারা জীবনের ইচ্ছা, খালি কলাপস করানো। তো এখন কি করতেছে, গ্র্যাভিটি ডমিনেটস এন্ড শ্রিঙ্কস দ্য স্টার। একটু আগে লো টু মিডিয়াম ম্যাস স্টারের সময় কি হয়েছিল, in the case of low to medium mass stars, the electron degeneracy pressure was able to withstand the collapse of gravity, তাই তো, যে গ্র্যাভিটি কলাপস করানোর ট্রাই করতেছে করতেছে করতেছে, খুবই ছোট হয়েছে, তখন ইলেকট্রন গুলিকে সেম কোয়ান্টাম নাম্বারে নিয়ে আসার ট্রাই করতেছিল। তো তখন কি করছে, দ্য ইলেকট্রনস অপোজড দিস বাই ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার। কিন্তু হাই মাস স্টারের জন্য কি হবে, দ্য হাই মাস স্টারস আর সো ম্যাসিভ এন্ড তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এতই বেশি যে কি করতে পারে না, ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার গ্র্যাভিটিকে হোল্ড অফ করে রাখতে পারে না। সো হোয়াট হ্যাপেন্স, দিস টাইম even the electron degeneracy pressure which was able of holding of gravity for low to medium mass stars is not enough to hold off the gravitational force of high mass stars. So what happens, ইলেকট্রন গুলিকে ফোর্স করে প্রোটনের সাথে কম্বাইন করা হয়। সো the electrons are forced to combine with protons to form neutrons. So এটা কি, অ্যান্টি বেটা পার্টিকেল রিঅ্যাকশন, তাই না? যে বেটা পার্টিকেল ইমিশনের সময় কি হয়, নরমালি নিউট্রন কনভার্ট হয় কিসে, নিউট্রন গেটস কনভার্টেড টু আ প্রোটন এন্ড এন ইলেকট্রন, তাই তো? আর এইখানের মধ্যে কি হচ্ছে, প্রোটন আর ইলেকট্রন মিলে কি প্রডিউস করতেছে, নিউট্রন প্রডিউস করতেছে। সো হোয়াট হ্যাপেন্স, হঠাৎ করে একটা বার্স্ট অফ রিঅ্যাকশন শুরু হয়, কি, electrons and protons are combining together to form neutron, electrons and protons are combining together to form neutrons, electrons and protons are combining together to form neutrons, সব ইলেকট্রন আর প্রোটন মিলে মিলে কি করতেছে, they are producing neutrons। তো পুরা স্টারটা এখন কি হয়ে যায়, বলতে গেলে the whole of it becomes neutrons। যে যেখানের মধ্যে কাজটা কি, the core of the star eventually becomes full of neutrons। When the electrons and protons combine to form neutrons, such immense amount of energy is released that anything but the core of the star explodes। যে স্টারের কোরটা বাদে বাকি সবকিছু কি করে, দুনিয়ার সবচেয়ে বড় এক্সপ্লোশন হয়, যেটাকে কি বলা হয়, সুপারনোভা এক্সপ্লোশন। যেটা কি, ইট ইজ কল্ড আ সুপারনোভা এক্সপ্লোশন, যে ইট ইজ this explosion where elements heavier than iron are produced by absorbing energy from the explosion। So আয়রনের থেকে হেভিয়ার এলিমেন্ট গুলি কখন ক্রিয়েট হয়, সুপারনোভা এক্সপ্লোশনে। সো এই যে আমরা আর্থের মধ্যে যত কিছু এরকম দেখি, এলিমেন্টস দ্যাট আর হেভিয়ার দ্যান আয়রন এন্ড এভরিথিং, সো তাহলে ওইসব জিনিস কি, দে ওয়ার অ্যাকচুয়ালি ফর্মড ডিউরিং সুপারনোভা। তো তার মানে আমরা, আমাদের বডির মধ্যেও তো আয়রন আছে, আয়রনের থেকে হেভিয়ার এলিমেন্টও আছে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি বিং ডান ওভার হিয়ার, যে আমাদের বডিতে সুপারনোভার প্রোডাক্ট হিসেবে আমাদের বডিটা বানানো, যে আমাদের হাই মাস স্টারের যেসব জিনিসগুলা সুপারনোভা এক্সপ্লোশনে ক্রিয়েট হয়েছে, আমাদের বডিতে কিন্তু ওইসব জিনিস দিয়ে বানানো। তো এর জন্য একটা কোট আছে না, যে উই আর মেড অফ স্টারডাস্ট। সো তাহলে ওই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু, ঠিক আছে? এখানে মধ্যে কি বলতেছে দেখো, ওই যে যে কোরটা যে থেকে গেল রেমনেন্ট, এই যে ইন দা রেমনেন্ট কোর
when the neutrons are forced to combine or attain the same quantum number, তখন নিউট্রন গুলিও তো কোয়ান্টাম নাম্বার মিলাইতে চাবে না, they will want to oppose that. So কি করে, they oppose it by neutron degeneracy pressure. তো ইলেকট্রন সেম কোয়ান্টাম নাম্বার অ্যাটেইন করাকে অপোজ করতেছিল ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার দিয়ে, নিউট্রন কি করে, নিউট্রন ডিজেনারেসি প্রেসার নামের এক প্রেসার দিয়ে এটাকে অপোজ করা ট্রাই করে। সো ইভেন্চুয়ালি কি হয়, if the mass of the remnant core is less than 5 times the mass of our sun, যে remnant core এর mass, যে এটা কিন্তু পুরো স্টারটাও না, জাস্ট স্টারের যতটুকু কোরটুকু থেকে গেছে remnant core, তার ম্যাসে যদি আমাদের সানের ম্যাসের 5 টাইমস এর থেকে কম হয়, তখন কি হবে, the neutron degeneracy pressure will be enough to balance the gravitational collapse. এই যে the neutron degeneracy pressure is able to balance the gravitational force, so produces neutron star. যে পুরো স্টারটা কি দিয়ে বানানো, নিউট্রন দিয়ে বানানো। কিন্তু যদি কি হয়, আচ্ছা এখানের মধ্যে এটা 5 হবে, এটা 3 লেখা হবে। সো এখানে কি বলতেছে, if the mass of the remnant core is greater than 5 times the mass of our sun, then কি হবে, then even the neutron degeneracy pressure is not capable of holding of gravity. So কি করবে, স্টারটা কোলাপস করে, it will form a black hole. The gravitational pull of the black hole is so strong that even light cannot escape. That's why it looks black. Since light is the fastest thing in the universe, nothing can escape a black hole. যে black hole এর একটা certain ইভেন্ট হরাইজন নামের একটা ডিসটেন্স আছে, আর একটা রিজিয়ন আছে, যেটার কাছে দিয়ে গেলে পরে লাইট স্পিডে মুভ করলে পরেও ইউ উইল নট বি এবল টু এসকেপ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি স্ট্রং। সো এখানে ওরকম হাই ম্যাস স্টারের শেল গুলি দেখানো আছে, এই যে ফার্স্টে হাইড্রোজেন বার্ন করছে, দেন হিলিয়াম, দেন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইসব। তো ইভেন্চুয়ালি একদম কোরের মধ্যে কি আয়রন, এরপরে যে শেষ। তো এখানের মধ্যে দেয়ার ইজ আ সামারি অফ ডায়াগ্রাম, এই জিনিসটা তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যেও আছে। এই যে ফার্স্টে নেবুলা, দোনো, ওয়াও কালো ব্যাকগ্রাউন্ডের উপরে কালো দিয়ে আঁকতেছে, মানে মাথার মতো নষ্ট। সো নেবুলা থেকে মেইন সিকোয়েন্সটার হাই ম্যাস হইতে পারে, লো ম্যাস হইতে পারে। মেইন সিকোয়েন্স থেকে লো ম্যাসটার কি ফর্ম করে, রেড জায়ান্ট, দেন প্ল্যানেটারি নেবুলা নামের একটা এক্সপ্রেশন হয়ে ইভেন্চুয়ালি ফর্মস হোয়াইট ডুয়ার্ফ। আর হাই ম্যাস্টারের কি হয়, মেইন সিকোয়েন্স থেকে রেড সুপার জায়ান্ট, বিকজ মেইন সিকোয়েন্সে থাকতে সময় জায়ান্ট সাইজে ছিল, দেন রেড সুপার জায়ান্টের পরে সুপারনোভা, সুপারনোভার পর ইদার ব্ল্যাক হোল অর নিউট্রন স্টার। সো দিস ইজ এভরিথিং ইউ হ্যাড টু নো অ্যাবাউট স্টেলার এভলিউশন। কারো কি স্টেলার এভলিউশন নিয়ে, যে স্টারের লাইফ সাইকেল একদম বার্থ থেকে তার লাইফের শেষ পর্যন্ত, কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের দ্য লাইফ সাইকেল অফ আ স্টার। তো আমরা যে জিনিসটা করব এরপর, উই উইল স্টার্ট দ্য টপিক অফ ডিটারমাইনিং দ্য ডিস্টেন্স টু স্টারস, প্যারাল্যাক্স মেথড এন্ড এভরিথিং, এরকম কয়েকটা জিনিস আছে, ওই ব্যাপারগুলি নিয়ে আমরা ডিসকাস করা শুরু করব ফ্রম নেক্সট ক্লাস। তো স্টেলার এভলিউশনটা আমরা শেষ করলাম, দেন আমরা এই টপিকটা স্টার্ট করব ফ্রম নেক্সট ক্লাস, দ্যাট উইল বি অন টিউসডে। সানডে তো এরকম ক্লাস হবে না, বিকজ অনেকজনই থাকবে না, বাইরে যাওয়া হবে এন্ড এভরিথিং। তো ডিস্টেন্সেস টু স্টারস এই জিনিসটা আমরা টিউসডেতে স্টার্ট করব, এন্ড এটা ওই জেএনএ টু ব্যাচের ভিডিওস কতগুলি দিয়ে দিব ফার্স্টে, ওগুলো প্রথমে দেখবা তোমরা। ওকে, সো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।